গিন্নি, গিন্নিকে দেখছি না কেন? এই অবেলায় মেয়েটা গেল কোথায়? আকাশে তো মেঘ করেছে, এদিকে সূর্য প্রায় অস্ত যেতে শুরু করেছে। আমার তো এবার বড় চিন্তা হচ্ছে গো। মাঠে হয়তো লাবণীর সাথে খেলতে গেছে, ঠিক চলে আসবে। এত চিন্তা করার কোনো কারণ নেই গো। একটা মাত্র মেয়ে তো গিন্নি, তাই চিন্তা হয়। দেখে একটু আশেপাশে খুঁজে কোথায় গেল মেয়েটা, এতক্ষণে তো ফিরে আসার কথা। দেখ লাবণী, আকাশে মেঘ করেছে। খেলা করতে করতে বাড়ি যাবার কথা ভুলেই গিয়েছি। তাই তো, ঝড় উঠবে মনে হয়। চল তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে আবার চিন্তা করবে। কথা বলতে না বলতে আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। লাবণী আর তিন্নি দৌড়ে একটা লাউ গাছের মাচার নিচে আশ্রয় নেয়। উপরবেলায় জানে মেয়েটা গেল কোথায়। এখন আমি কোথায় খুঁজবো এই ঝড় বৃষ্টির মধ্যে? মা তিন্নি, কোথায় গেলি রে মা? তিন্নি মা, আরে কোথায় তুই? এই যে হারান, এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? এই ঝড় জলে চললেই বা কোথায়? হারুদা, সন্ধে হয়ে গেছে, মেয়েটা এখনো ঘরে ফেরেনি, তাই খুঁজতে বের হয়েছে। আমাকে তুমি নিশ্চয়ই চেনো, আমি মোড়লের খুব ঘনিষ্ঠ লোক। সারা গায়ে আমার কত নাম যশ। তোমার মেয়ের কিচ্ছু হবে না। চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করো না। তুমি এখন ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে হারুদা, আমি ঘরে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও। হারুর কথা শুনে হারান বাড়ির দিকে যাত্রা শুরু করে। তোর মেয়ে জলে ডুবে মরুক, বাঘের পেটে থাকুক, আবার কিছু আসে যায় না। সারাদিন বড্ড খাটুনি গেছে, ঘরে গিয়ে বিশ্রাম করতে হবে। বৃষ্টির দিনে গিন্নি বোধহয় লাউ আর খাসির মাংস রান্না করেছে। আহা, তাড়াতাড়ি পা চালাই। বাবা বুঝি আমার জন্য চিন্তা করছে। বৃষ্টির কারণে আমরা তো আটকা পড়ে গেছি। এত বৃষ্টি যে ভিজেই গিয়েছি প্রায়। এই লাউয়ের মাচার ভেতর বেশি সময় থাকা যাবে না। এখান থেকে একটু দূরে মিনতি কাকিমার বাড়ি, চল সেইখানে যাই। বৃষ্টিটা একটু কমেছে। দাঁড়া, আমি একটা বড় দেখে কচু পাতা তুলে নিয়ে আসি। কতবার তোমাকে বললাম তোমার ভাইয়ের মেয়ের সাথে আমার মেয়েটা যেন না মেশে, তার জন্য একটা ব্যবস্থা করো। তুমি কি কোনো কথা রাখো আমার? এখন বৃষ্টির ভেতর মেয়েকে খুঁজে নিয়ে এসো, যাও। গিন্নি, এই ছোট বিষয় নিয়ে এত চড়ছো কেন? এই তো সন্ধে হলো মাত্র, মেয়ে ঠিক ফিরে আসবে। ঘরে বসে না থেকে তোমার প্রাণের ভাই হারানের বাড়িতে যাও না, গিয়ে দেখো। বললাম তো, এত চিন্তার কোনো কারণ নেই, ঠিক ফিরে আসবে। কাকিমা, ও মিনতি কাকিমা, দরজা খোলো তাড়াতাড়ি। আমি গো, আমি তিন্নি। যেভাবে ডাকছিস মনে হচ্ছে বাইরে ডাকাত পড়েছে। যত সব। তাড়াতাড়ি একটু দরজাটা খোলো। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি হয়েছে তোদের এই ভর সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে আমার বাড়িতে? কি মনে করে? খেলা করতে করতে ঝড় বৃষ্টি শুরু হয়, তাই কাকিমা তোমার কাছে আসা। একটু বৃষ্টিটা কমলে চলে যাব। আর আশেপাশে বাড়িঘর পাসনি, শেষে কিনা আমার বাড়িতে? হায়, ভেতরে আয়। এভাবেই সময় কাটতে থাকে। এদিকে বাইরে বৃষ্টি কমে গেলে মিনতিদের বাড়ি থেকে একটা হারিকেন নিয়ে তিন্নি আর লাবণী বাড়ির দিকে যাত্রা শুরু করে। তোমাকে বললো হারু দাদা তিন্নিকে নিয়ে আসবে, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো হারু দাদা এলো না। এখন তো আমার ভয় করছে, কোনো বিপদ হলো না তো মেয়েটার? সন্ধ্যা হয়ে গেল যে। হারু দাদা তো নিজে আমাকে ঘরে ফিরে আসতে বললো, তার কথা কি করে অমান্য করি? তাই তো ঘরে ফিরে আসা। আমি একটু বাইরে বেরিয়ে দেখি। দেখো গো দেখো, কে যেন হাতে হারিকেন নিয়ে আসছে। ওই তো তিন্নি আসছে। কোথায় ছিলে রে মা এতক্ষণ? সন্ধ্যা ঘনিয়ে যে রাত নামতে লাগলো, এইভাবে কেউ বাড়ি ফেরে? তুই কত আর আমাদের কষ্ট দিবি? আর বকো না মালতী, মেয়েটাকে কিছু খেতে দাও, মুখটা কেমন শুকিয়ে গেছে। কেমন করে ভিজে চুপসে আছে দেখো। আর দাওয়ায় দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে আয়, কাপড় পাল্টিয়ে খেয়ে নে। তেমনি মন খারাপ করে ঘরে যায়।
এরপর রাতের খাওয়া শেষ করে সকলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তিনি বিছানা থেকে আর উঠতে পারছে না। মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হাত পা নাড়াচাড়া করতে পারছি না কেন? খুব ব্যথা করছে। ওগো, কোথায় গেলে গো? দেখো দেখো না, তিন্নি কেমন করছে। কি হয়েছে তিন্নিমা? কি হয়েছে তোর? কাল বৃষ্টিতে ভিজে মনে হয় জ্বর এসেছে মেয়েটার। এখনই কবিরাজকে খবর দিতে হবে, আর দেরি করলে চলবে না। কিন্তু কবিরাজকে ডাকতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি পাবে কোথায়? কি করে জোগাড় করবে? আমাদের চালের উপর যে লাউ হয়েছে সেটা বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকা কবিরাজকে দেব। তিন্নি মায়ের খুব কষ্ট হচ্ছে, আমি লাউ পাড়তে গেলাম। হারান মাচার উপর থেকে অনেক কষ্ট করে লাউ পাড়ে, আর সেই লাউ একটা ঝুড়িতে করে বাজারের দিকে যাত্রা শুরু করে। মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি আর বাঁচবো না? সে কথা মুখে আনিস না মা, তুই ভালো হয়ে যাবি দেখিস। তোর বাবা কবিরাজ ডাকতে গেছে, একটু পর কবিরাজ মশাই আসবেন। কবিরাজ এলে তুই একদম সুস্থ হয়ে যাবি। একটু ধৈর্য ধর মা আমার। জানি না মেয়েটা কেমন আছে। হে সৃষ্টিকর্তা, মেয়েটাকে তুমি একটু দেখে রেখো। মেয়েটাই যে আমার পৃথিবী। দেখো দেখো, হারান দাদা কান্না করতে করতে বাজারের দিকে যাচ্ছে। কি হয়েছে হারান দাদার, কিছু জানো? খবর কিছু শোনোনি তুমি? সংসারে চাপে সব সময় ব্যস্ত থাকি, এত খবর কি রাখতে পারি? হেয়ালি না করে বলো দেখি দাদা। হারানের মেয়ের বদ নজর লেগেছে। কি সব কথা বলো গদাইদা? বদনজর বলে কিছু হয় নাকি? হয় হয়, সব হয়। তুমি বললে আমি বিশ্বাস করবো নাকি? খেলতে খেলতে বৃষ্টিতে ভিজেছে, তাই অসুস্থ হয়েছে। তাহলে লাবণীর কেন কিছু হলো না? তার সাথে আমার মেয়েও ছিল। কি জানি কি হয়েছে, আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি এখন আসি, পরে দেখা হবে। একটা কথা বলি দাদা, কিছু মনে করো না। নিজের ভাইয়ের মেয়েকে কোথায় গিয়ে সাহায্য করবে, আর তা না করে অলক্ষণে কথা বলছো। তোর এত মাতব্বরি করতে হবে না, যা যা বাড়ি যা। কি রে হারান, লাউ নিয়ে চললি কোথায়? তোর গাছে অনেক লাউ ধরেছে নাকি? মেয়েটার কাল থেকে প্রচন্ড জ্বর, হাত পা নড়াচড়া করতে পারছে না, হাতে কোনো পয়সাও নেই। তাই লাউটা বাজারে বিক্রি করে কবিরাজ ডাকতে যাব। আমাকেও তো একটা লাউ খেতে দিতে পারিস। দেবো দিদি, ভালোই ভালোই মেয়েটা সুস্থ হয়ে উঠুক। এখন আমি আসি গো, বাজারে সময় মতো না গেলে লাউ বিক্রি করতে পারবো না। মামা, আমাদের বাড়িতে তো অনেক খাবার। তিন্নি কাল থেকে বিছানা থেকে উঠতে পারছে না। আমি কি কিছু খাবার তিন্নিকে দিয়ে আসবো? তোর দেখে বাঁচি না, আর কখনো তিন্নির নাম মুখে আনবি না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই বলে দিলুম। আমি যখন অসুস্থ হয়েছিলাম, তিন্নি তো আমার পাশে ছিল, আমাকে গল্প শোনাতো। আমিও যাব তিন্নিকে দেখতে মা। এই পাগল মেয়েকে বোঝায় কে? তিন্নির ছোঁয়াচে অসুখ হয়েছে, যে যাবে তাকেই ধরবে। খবরদার খবরদার বলছি, তাদের বাড়িতে যাবি না। মা, আমি আর পারছি না। বাবা কবে বাজার থেকে কবিরাজ নিয়ে আসবে? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি কি তাহলে আর লাবণীর সাথে খেলা করতে পারবো না? তার সাথে পাঠশালা যেতে পারবো না? তোর বাবা কবিরাজ নিয়ে এলে তুই সুস্থ হয়ে উঠবি মা, তুই আবার আগের মতো খেলতে পারবি। এই লাউ নিয়ে যাও, গাছের লাউ, একেবারে টাটকা লাউ নিয়ে যাও, নিয়ে যাও। না, কোনো খদ্দের তো আসছে না। জানি না মেয়েটা কেমন আছে। ওই তো একজন আসছে এইদিকে মনে হয়। এই দাদা, এই লাউ কেমন হবে? অনেকদিন লাউ খাইনি। এই তোমার বৌদি বেশ কয়েকদিন ধরে লাউ খাবে বলছে। এই মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে এলাম, একেবারে টাটকা। নিয়ে নাও না ভাই। দেখে তো তাই বোঝা যাচ্ছে। তুমি তো জানো মেয়েটা অসুস্থ, হাতে আমার বেশি সময় নেই। লাউটা বিক্রি হলে কবিরাজের কাছে যেতে হবে। ঠিক আছে, দাও। আর এই নাও টাকা, তোমার মেয়েকে কবিরাজ দেখাও।
হারানকে লাউয়ের টাকা দিয়ে গলুই লাউ নিয়ে বাড়ির দিকে যাত্রা করলো। কিছু দূর যেতেই গলুই লাউয়ের দিকে তাকিয়ে দেখতে পেল এ কি, একটু আগেই তো লাউটা ভালো ছিল, এত অল্প সময় লাউটা শুকিয়ে গেল কেন? তাহলে কি হারান দাদা আমার সাথে প্রতারণা করলো? হারান দাদাকে আমি এত বিশ্বাস করতাম, এই ছিল হারান দাদার মনে? ছি 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 ছি, আমি মোড়ল মশাইয়ের কাছে নালিশ ঠুকবো, আমায় পচা লাউ দিয়েছে। কি হচ্ছে গায়ে? একের পর এক লাউ বাগান শুকিয়ে যাচ্ছে, পুকুরের মাছ মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো চারদিকে দুর্ভিক্ষ দেখা দিবে। আমরা হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমি তো সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। কিছুদিন থেকে শুনছি হারানের মেয়ে নাকি অসুস্থ। হারানের মেয়ে অসুস্থর পর থেকে এইসব ঘটনা একের পর এক ঘটে চলেছে। হারানকে ডেকে নিয়ে এসে কয়েকটা লাঠির বাড়ি শরীরে পড়লে সুর সুর করে সব স্বীকার করবে। কি আচর করেছে তার মেয়েকে। প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না। তুই আর একটু খোঁজ কর গ্রামে এসব কি হচ্ছে। তাহলে আমি এখন আসি কর্তা। হারানে এরা তার পরিবারের উপর নজর রাখতে হবে সব সময়। বেটা কি করে, কোথায় যায়। গুলু দাদা, এত তাড়াহুড়ো করে চললে কোথায়? আর তোমার হাতে লাউ কোথায় নিয়ে চললে? খুব আশা করে একটা লাউ বাজার থেকে নিয়েছিলাম হারানের কাছ থেকে, এখন দেখছি লাউটা পুরোটাই শুকিয়ে গেছে। হারান শেষে এরকম ঠকবাজি ব্যবসা করছে, মানুষ ঠকিয়ে ভালো থাকা যায় না। এই কারণে বিধাতা বুঝি তার মেয়েকে অসুখ দিয়েছে। বলো কি গুলু দাদা, হারান দাদা তোমায় ঠকিয়েছে? এটা বিশ্বাস করার মতো না। হারান দাদা সব সময় বিপদে আপদে মানুষের পাশে থাকে, সে কেন এই কাজ করতে যাবে? অভাবে পড়লে মানুষ সব কিছু করে, আমি মোড়লের কাছে তার নামে নালিশ ঠুকবো। একটু ভেবে চিন্তে নালিশ দিও। সামান্য একটা লাভের জন্য যে প্রচন্ড রোদ পড়েছে, এমনিতে তো সব কিছু শুকিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আর তাছাড়া হারানের মেয়ে তো খুব অসুস্থ। আজ না হয় কাল হারানের নামে নালিশ যাবে, আমি বলে রাখলাম, এই তুমি দেখে নিও। কবিরাজ মশাই, কি দেখলেন? হারান, তোর মেয়ের যে কি অসুখ করেছে সেটা বোঝা যাচ্ছে না। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাজার থেকে নিয়ে আয় তাড়াতাড়ি। মেয়ের শরীর খুব দুর্বল, তাকে মাছ মাংস কিনে খাওয়াবি, আর সবজি বেশি করে খাওয়াতে পারলে ভালো। এখন আমি চলি। এখন কি হবে গো? কবিরাজ তো কিছুই বলতে পারলো না। এত ভেঙে পড়ো না গিন্নি, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। দেখি আমি ওষুধের ব্যবস্থা করি। দেখো গো গিন্নি, গরুটা কেমন মোটা তাজা হয়েছে। চারদিকে গরু মোষ যেভাবে মারা যাচ্ছে, বা আমাদের গরুটা বাজারে বিক্রি করে দেওয়াই ভালো। একেবারে ঠিক কথা বলেছো, আমাদের গরুটা বিক্রি করে দেওয়াই ভালো। আর ভুল করেও ওই হারানের বাড়িতে যাবে না, তার মেয়েকে কিন্তু সোয়াচে রোগ হয়েছে, আর মেয়েটাকেও যেতে দেবে না, একদম না। আর সে আর বলতে, বাড়ির কথা আর বলতে হবে না। কালকে আমি গরুটাকে হাটে বিক্রি করতে নিয়ে যাব। বাজারে জিনিসপত্রের অনেক দাম, খুব ভালো দামে বিক্রি করতে পারবো। পরের দিন সকাল হতেই গদাই গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। হারানের মেয়ে তো খুব অসুস্থ, একবার দেখে গেলে কেমন হয়? না হলে মানুষজন কি বলবে? আর না দেখেই তো নানান কথা বলে বেড়াচ্ছে। যাই, হারানদার বাড়িতে যাই। হারান্দা, হারান্দা, বাড়িতে আছো নাকি? দাদা, এই ভোরবেলায় গরু নিয়ে চললি কোথায়? চারিদিকে যেভাবে পশু পাখি মারা যাচ্ছে, গরুটা রাখার নিরাপদ মনে করছি না, তাই বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আর তোর মেয়ের শরীর এখন কেমন আছে? কবিরাজ কি বললো? কবিরাজ কিছু ওষুধের নাম লিখে দিয়েছে, আর ভালো মন্দ খাওয়াতে বলেছে। আমি এখন আসি, বাজারে যেতে হবে, গরু বিক্রি করতে হবে। সময় মতো না গেলে যে ভালো খদ্দের পাবো না। আমি চললাম রে। আমি বলি কি, তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও। আপদে বিপদে মোড়ল মশাই আমাদের অনেক সাহায্য করেছেন। এই দুর্দিনে যদি আমাদের কোনো সাহায্য করতে পারেন, এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কাছে। চারদিকে তো খাবারের অভাব,
জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, এদিকে তোমার হাতেও তো কোনো কাজ নেই গো। আমিও সেটাই ভাবছি, একবার মোড়লের কাছে যেতে হবে। কি রে গদাই, গরু নিয়ে চললি কোথায় এই সাত সকালে? আর বলো না, চারিদিকে যেভাবে খাবারের অনাবৃষ্টি দেখা দিচ্ছে, এইভাবে চলতে থাকলে তো গায়ে দুর্ভিক্ষ দেখা দেবে। তাই সময় থাকতে কিছু টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করছি। তাই গরুটা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা যা বিক্রি করে দে, সেটাই ভালো হবে। প্রচণ্ড রোদে গরু নিয়ে অনেক দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে গরুটা মাটিতে পড়ে যায়। সেইখানেই গরুটা মারা যায়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! গরুটা যে মরে গেল, সব কিছুর জন্যই হারান দায়ী। গিন্নি বারবার করে এই কারণে আমাকে নিষেধ করেছিল হারানের বাড়িতে না যাওয়ার জন্য। আমি এখনই মোড়লের কাছে যাব, হারানের নামে নালিশ ঠুকবো। কি হয়েছে গদাই দাদা, এত হাই হুতাশ করে চললে কোথায়? সর্বনাশ হয়ে গেছে, আমার গরুটা মারা গেছে। বলো কি গদাই দাদা, কি করে ঘটলো? গরুটা বিক্রি করার জন্য যাচ্ছিলাম, ভাবলাম একবার হারানের মেয়েটাকে দেখে যাই। ওই বাড়ি থেকে আসার কিছুক্ষণ পরে যে আমার গরুটা মারা গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এই তার কারণে সারা গায়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমিও যাব তোমার সাথে মোড়লের কাছে। চারদিকে একের পর এক অঘটন ঘটে চলেছে, কিছুতেই কিছু হচ্ছে না। বাজারে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কেন এইসব ঘটনা ঘটছে, কোনো কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছি না। হারান হারান, এই সবের জন্য হারান দায়ী। তাকে গা থেকে তাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে মোড়ল মশাই। হঠাৎ করে আমার কাছে তোরা কি মনে করে, আর হারান কি দোষ করবে? উপযুক্ত প্রমাণ ছাড়া হারানকে শাস্তি আমি দিতে পারি না। আমি গদাইর সাথে একমত, হারানের কঠিন শাস্তি চাই। দেখো, বলতে না বলতে অপরাধে নিজে এসে হাজির। কি হয়েছে মোড়ল মশাই, আমি আবার কি করলাম? কি করার বাকি রেখেছো তুমি? শুধু তোমার জন্য আজ গায়ের এই অভিশাপ, শুধু তোমার জন্য গায়ের আজ এই অবস্থা। আর তুমি আর তোমার পরিবার এই গায়ের জন্য অভিশাপ। এই গা থেকে চলে যাও তোমরা। স্ত্রী সন্তান নিয়ে আমি এবার যাব কোথায়? আমার মেয়ে অসুস্থ, আমি তো কারো ক্ষতি করিনি কখনো। শোন হারান, আমার যে উত্তর দিকের জমিটা আছে, সেইখানে ছোট্ট একটা কুটির বানিয়ে থাক কয়েকটা দিন। তোকে এই গায়ের মানুষ আর দেখতে চায় না। তুই তো জানিস আমি গ্রামের মোড়ল, সবার কথাই শুনতে হয়। এসেছিলাম আমার মেয়ের ওষুধ কেনার জন্য কিছু টাকা ধার চাইতে, এদিকে আমাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিলে। কারো কোনো ক্ষতি না করে আমি শাস্তি পাচ্ছি। বেশ, আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকেন আপনারা। বেশ হয়েছে, আজ এতদিনে কর্তা একটা উচিত বিচার করেছে। মোড়লের কথা মতো হারান গা ছেড়ে চলে যায় উত্তর দিকে। সেইখানে ছোট একটা কুটির বানিয়ে বসবাস শুরু করে তারা। এই গাঙের পাশে আমি লাউ চাষ করব, সেই লাউ বিক্রি করে আমি আমার অভাব দূর করব গিন্নি। হ্যাঁ গো, আমরা একসাথে পরিশ্রম করব, আর যা টাকা পাবো তিন্নিমাকে চিকিৎসা করাবো, আর বাকি টাকা আমরা জমিয়ে রাখবো। গাঙের পাশে হারান লাউ চাষ শুরু করলো। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করতে লাগলো হারান আর মালতী। এভাবেই কেটে যায় অনেক দিন। এ কি দেখছি আমি, এত বড় লাউ ধরেছে গাছে, আর চারদিক তো লাউ দিয়ে ভরে গেছে। হারুদা নাকি? এই কাঠ ফাটা রোদে যাচ্ছ কোথায়? বসে একটু জিরিয়ে নাও। হারান ভাই, আমি আজ বুঝতে পেরেছি তোমার সাথে সবাই প্রতারণা করে গ্রাম ছাড়া করেছে। কত পরিশ্রম করো তুমি, সামান্য ঠান্ডা জ্বর আর বসন্তের জন্য তোমার মেয়েকে কত কিছু বলেছি। আমায় ক্ষমা করে দিও। আমি যাই গো, কর্তাকে বলে তোমার ভিটে নিয়ে যাব আবার। কর্তা মশাইকে কতদিন দেখি না, একদিন আসতে বলবে কিন্তু হারুদা। কই গো মা, লাউয়ের তরকারিটা দিয়ে যাও। এই যে মা, নে খেয়ে নে তো।
কি মজা লাউয়ের তরকারিটা। দেখো বাবা, আমার শরীরে আর দাগ দেখা যাচ্ছে না। আমি এখন হাঁটতেও পারি, হাত পা আর ব্যথা করে না। কবিরাজ দাদুর দেওয়া ওষুধ আর লাউ সবজির তরকারি খেয়ে আমি আজ সুস্থ। হ্যাঁ রে মা, ডাঙের পাশে লাউ চাষ করে যে এত বাম্পার ফলন দেবে ভাবতেই পারিনি। লাউ বিক্রি করে তো চিকিৎসা করলাম, তোদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারলাম, এটাই যে আমার সুখ রে মা। চলো বাবা, আমরা গায়ে ফিরে যাই। কতদিন লাবণীর সাথে খেলা করিনি। গায়ের মানুষ না খেয়ে মরতেছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমাদের কাছে তো লাউ অনেক ধরেছে, এইগুলো পাশের গায়ে বিক্রি করে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তারা যেমনই হোক, আমরা তো নিষ্ঠুর হতে পারি না। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছো গিন্নি, আমি আজ সমস্ত লাউ তুলে নিয়ে পাশের গ্রামের হাটে বিক্রি করে আসবো, আর কালই যাবো ছেড়ে আসা আমাদের গায়ে। পরের দিন হারান তার পরিবার নিয়ে আবার গায়ে ফিরে আসে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়। শোনো গ্রামবাসী, তোমরা হারানকে অবজ্ঞা করেছিলে, হারান আজ তোমাদের অবজ্ঞা না করে তোমাদের পাশে দাঁড়িয়েছে। সত্যি হারান, তুই মহান হৃদয়ের মানুষ। দাদা রে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর থেকে এই শূন্য বাড়িটার পাশ দিয়ে গেলে আমার খুব কষ্ট হতো। আমায় ক্ষমা করে দে। আজ থেকে আমরা মিলেমিশে আবার চাষাবাদ শুরু করব। যদি কেউ অভাবে পড়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। হ্যাঁ গো হারান ভাই, এই তোমার থেকে আজ আমরা অনেক কিছু শিখতে পারলাম। ভালো মানুষকে কখনো ঠকাতে নেই। চল রে লাবণী, আমরা আবার মাঠে খেলতে যাই। হ্যাঁ চল, কতদিন মাঠে খেলিনি। বৃষ্টি এলে আবার ভিজিস না রে মা, ভূতে আচর করবে যে।